আসসালামু আলাইকুম। এটা আমাদের তৃতীয় লেকচার, ক্রিস্টালোগ্রাফি অ্যান্ড সলিড স্টেট কেমিস্ট্রি সিরিজের তৃতীয় লেকচার। এই লেকচারে আমি ক্রিস্টাল ল্যাটিস এবং ক্রিস্টাল সিমেট্রি সম্বন্ধে আলোচনা করব। যদিও এই ক্রিস্টাল ল্যাটিস এবং ক্রিস্টাল সিমেট্রি আলোচনা একটা লেকচারে নাও হতে পারে, তারপরে আমরা করব। আপনারা আমার আগের দুটো লেকচার শুনেছেন, দেখেছেন এবং কমেন্ট করেছেন, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের এই লেকচারে আমি আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমরা ল্যাটিস বলতে কি বুঝি আর ইউনিট সেলকে বলতে কি বুঝি, এটা একটু আলোচনা করার দরকার। ল্যাটিসটা হলো 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট, তাই না? এবং এইটা এই 3 ডাইমেনশনাল অফ হোয়াট, যে কনস্টিটিউয়েন্ট অফ ক্রিস্টালস। আমি কনস্টিটিউয়েন্ট অফ ক্রিস্টালস বলতে বোঝাচ্ছি অ্যাটমস, আয়নস আর মলিকুলস। যেটা দিয়ে হোক ক্রিস্টালটা হয়, সেই অ্যাটম কিংবা আয়ন কিংবা মলিকুলস গুলা 3 ডাইমেনশনালি কিভাবে অ্যারেঞ্জ করা আছে, এইটা হলো আমাদের ক্রিস্টালের কনসেপ্ট। কিন্তু তারপরে আমরা সব সময় ক্রিস্টালকে সংজ্ঞা দিতে গেলে, ক্রিস্টাল সম্বন্ধে বলতে গেলে আমরা ইউনিট সেল বলি। তো ইউনিট সেলটা কি? এই যে ক্রিস্টাল ল্যাটিস আছে, তার সবচেয়ে ক্ষুদ্রতম অংশটা হলো ইউনিট সেল। এই ক্ষুদ্রতম অংশটার মধ্যে যে সিমেট্রি আছে, সিমেট্রি ল্যাটিসের যে ক্রিস্টাল ল্যাটিসের যে সিমেট্রি আছে, এই ক্ষুদ্রতম অংশটার মধ্যে সেই সিমেট্রি থাকতে হবে। যদি সেই সিমেট্রি না থাকে, তাহলে আমরা ওইটাকে আর ইউনিট সেল বলতে পারবো। তো আমি এইখানে একটা 3 ডাইমেনশনাল প্রজেক্ট অফ ক্রিস্টাল ল্যাটিস দেখাচ্ছি, আর তার ক্ষুদ্রতম অংশটা দেখাচ্ছি এই যে ইউনিট সেল। এখানে যেটা, এটা ইউনিট সেল। এটা 3 ডাইমেনশনালি ইউনিট সেলটা ডেভেলপ করেছে, এবং আমি বলবো আইডেন্টিক্যালি অ্যারেঞ্জমেন্ট 3 ডাইমেনশনাল। এই ইউনিট সেলটাকেই আমরা ডিফাইন করি। এখানে নিয়ে আসছি আমি। ডিফাইন করে কি করতেছি, আপনারা জানেন 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে ভালো করে। তো ক্রিস্টালোগ্রাফাররা যেটা করেন, ওই 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমটাকে এক্স এর জায়গায় এ, ওয়াই এর জায়গায় বি এবং জেড এর জায়গায় সি। তার মানে এ, বি, সি আর এদের ইন্টারেক্সিয়াল অ্যাঙ্গেল যেগুলো আছে সেগুলো, যেমন আলফা, বি আর সি মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে এটাকে আমরা আলফা বলি, আর সি আর এর মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে বিটা বলি, আর এ আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা এটাকে গামা বলি। এইটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড সিস্টেম, রাইট হ্যান্ডেড সিস্টেম। তো এইটাকে আমরা ইউনিট সেল বলি, এবং এই ইউনিট সেল প্যারামিটার দিয়ে আমরা ক্রিস্টাল সিস্টেমকে ডিফাইন করতে পারি। এখন ইউনিট সেল এখানে বলছি, কত ধরনের ইউনিট সেল হতে পারে সেটা একটু আলাপ করে নিয়ে আমরা। একটা হলো প্রিমিটিভ ইউনিট সেল, আর আরেকটা হলো নন প্রিমিটিভ কিংবা সেন্টার্ড ইউনিট সেল। আমরা পরবর্তীতে এই প্রিমিটিভ আর নন প্রিমিটিভ ইউনিট সেল সম্বন্ধে আরো নেক্সট স্লাইডে আরো বিশদভাবে আলোচনা করব। এই যে প্রিমিটিভ ইউনিট সেল, এইটা যদি আমার ইউনিট সেল হয়, আর ইউনিট সেলের প্রত্যেকটা কর্নারে যদি একটা অ্যাটম কিংবা একটা মলিকিউল থাকে, এইটাকে আমরা প্রিমিটিভ ইউনিট সেল। কিন্তু নন প্রিমিটিভ কিংবা সেন্টার্ড সেল যেগুলো আছে, তাদের এই কর্নার গুলোতে থাকবেই, সাথে আবার বডিতে কিংবা ফেসে যদি থাকে, তাইলে ওইগুলাকে নন প্রিমিটিভ ইউনিট সেল বলে। তো এইটা দেখেন, এইটাতে প্রত্যেকটা কর্নারে আছে, আবার বডি সেন্টারে আছে। এটাকে আমরা বডি সেন্টার্ড ইউনিট সেল বলি, যেটাকে ডেজিগনেট করি আই দিয়ে, এই যে আই। আচ্ছা, তারপরে এইখানে দেখেন এইরকমই আছে, কিন্তু একটা ফেসে আছে, অপোজিট ফেসে দুইটা করে অ্যাটম আছে কিংবা আয়ন আছে, মলিকুল আছে। তো এই ধরনের যদি হয়, তাহলে এটাকে আমরা সাইড সেন্টার্ড ল্যাটিস বলি। সাইড সেন্টার্ড ল্যাটিস কিংবা এন্ড সেন্টার্ড ল্যাটিস, যেটা
সেটাকে আমরা এ সেন্টার ল্যাটিস, বি সেন্টার ল্যাটিস কিংবা সি সেন্টার ল্যাটিস, মানে ডিপেন্ডিং অন কোন ফেসে এইটা কিংবা মলিকুল আছে। আর এইখানে যেটা হচ্ছে প্রত্যেক কর্নার আছে, আবার প্রত্যেকটা ফেসে আছে। এখানে শুধু অপোজিট ফেসে ছিল, আবার এটা প্রত্যেকটা ফেসে একটা করে একদম আয়ন আর মলিকুল আছে। এটাকে আমরা ফেস সেন্টার করি এবং এটা এফ দিয়ে ডেসিগনেট করি। এই হলো ইউনিট সেলের যেসব ইউনিট সেল আমরা ম্যাথমেটিক্যালি ডিরাইভ করতে পারবো সেই টাইপটা। আপনি এখন আমরা যাব নেক্সট স্লাইডে, যে এই যে ইউনিট সেল গুলা বললাম, এই ইউনিট সেল গুলা 3 ডাইমেনশনাল ক্রিস্টাল সিস্টেমে অনেক আগে জার্মান সায়েন্টিস্ট ফ্রাঙ্কহাইম এটা 1845 সালে ডিরাইভ করেন এবং তিনি বলেন এরকম 15টা স্পেস ল্যাটিস থাকবে। কিন্তু কিছুদিন পরে, প্রায় 3 বছর পরে, আগস্টে বাইস সেটা কারেক্ট করলেন, না এটা 15টা, ম্যাথমেটিক্যাল কারেক্ট করলেন। দেখালেন যে অনলি 14টা ইউনিক ল্যাটিস সেল। এবং যেহেতু উনি কারেকশন করেছেন, তার জন্য ফ্রাঙ্কহাইমের নামে আর এটা হয় না, আমরা সবাই বলি যে ব্রাভাইস ল্যাটিস, 14টা ব্রাভাইস ল্যাটিস। এখন দেখেন কিউবিকে কি কি আছে, প্রিমিটিভ আছে, একটা বডি সেন্টার ল্যাটিস আছে, একটা ফেস সেন্টার ল্যাটিস। এখন প্রশ্ন আসলো যে আমরা কেন সাইড সেন্টার ল্যাটিস কিউবিকে পেলাম? আপনারা যদি কিউবিকে সাইড সেন্টার ল্যাটিস করতে চান, করে যদি এটাকে 3 ডাইমেনশনালি এক্সটেন্ড করে দেখবেন যে এইটা কোনো না কোনো সময় এটা টেট্রাগোনাল প্রিমিটিভ ল্যাটিস হয়ে গেছে। তার জন্য আমরা বলতেছি যে প্রত্যেক ক্রিস্টাল সিস্টেমে কয়টা হতে পারে ম্যাথমেটিক্যালি, সেইটা যদি ডিরাইভ করি তাহলে আমরা দেখি 14টা ইউনিক ল্যাটিস পাবো এবং সেটাকে আমরা ব্রাভাইস ল্যাটিস বলবো। এখন আমরা দেখি টেট্রাগোনাল কি আছে, 2টা আছে, একটা হলো প্রিমিটিভ আর একটা হলো বডি সেন্টার ল্যাটিস। অর্থরম্বিক কি আছে, 4টাই আছে, একটা প্রিমিটিভ, 3টা নন প্রিমিটিভ ল্যাটিস। দেখেন ফেস সেন্টার আছে, বডি সেন্টার আছে, আর সরি এন্ড সেন্টার আছে, বডি সেন্টার আছে এবং ফেস সেন্টার আছে। অর্থরম্বিক কি আছে, কোন নন প্রিমিটিভ ল্যাটিস নাই, একটাই প্রিমিটিভ ল্যাটিস, তারপরে একটাই প্রিমিটিভ। মনোক্লিনিকে দেখেন আছে কয়টা, 2টা, একটা হলো প্রিমিটিভ ল্যাটিস আর একটা সাইড সেন্টার ল্যাটিস, আর ট্রাইক্লিনিকে একটা আছে। তার মানে প্রত্যেকটা ক্রিস্টাল সিস্টেমে একটা করে প্রিমিটিভ ল্যাটিস আছে অবশ্যই, এবং কিছু কিছু ক্রিস্টাল সিস্টেমে 2-এর অধিক কিংবা 1-এর অধিক নন প্রিমিটিভ ল্যাটিস আছে। এখন প্রশ্ন আসলে এগুলো দরকার, একটু পরে দেখবেন এগুলো দরকার কি। আমরা ক্রিস্টাল অ্যানালাইসিস যখন করতে যাব এইটা ছাড়া করতে পারবো না। আচ্ছা, এখন বারবার আমি সিমেট্রি কথা বলতেছি। আমরা ক্রিস্টালোগ্রাফি করার দরকার নেই, একটা কমন ম্যানকে যদি আমরা যে কোনো একটা ফিগার দেখিয়ে বলি যে ভাই এটা কি সিমেট্রিক্যাল না এটা নন সিমেট্রিক্যাল কিংবা আনসিমেট্রিক্যাল, তো এই 2টা ফিগার দিলে একজন সাথে সাথে বলবে এইটা অনেক সিমেট্রিক্যাল দেন দ্যাট অফ দিস ওয়ান, তাই না? সুতরাং আমরা ক্রিস্টালোগ্রাফার তো বুঝি, এমনকি কমন পিপলও সিমেট্রি সম্বন্ধে বোঝে, কিন্তু আমরা একটু ম্যাথমেটিক্যালি সেই জিনিসটা বুঝতে চাই। কমন আমরা আই দিয়ে বোঝাচ্ছি। এই দেখেন আরেকটা, এটা কি 14th সেঞ্চুরি পার্সিয়ান টাইলিং ডিজাইন, 14th সেঞ্চুরি, এবং দেখেন এইটার মধ্যে কত হাইলি সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট, হাইলি সিমেট্রিক্যাল। সুতরাং সিমেট্রিটা এত বেশি প্রয়োজন ক্রিস্টাল স্টাডি করার জন্য, যার জন্য সিমেট্রি সম্বন্ধে ম্যাথমেটিক্যালি আমাদের জ্ঞান রাখতে হবে, এবং কোন সিমেট্রি পসিবল, কোন সিমেট্রি পসিবল না, কোনটা আসলে সিমেট্রিক্যাল, কোনটা আনসিমেট্রিক্যাল, এইসব জিনিস জানতে হবে। আমি এইখানে তারপরে আসলাম যে আমাদের এখন আমরা কি কি উপায়ে সিমেট্রি দেখতে পারি। একটা দেখেন এই যে মিরার প্লেন যদি নেই তাহলে আমরা এটাকে সিমেট্রিক্যাল বলি। এখানে একটা মিরার প্লেন যদি আমরা করে দিই, অপারেট করে দিই, এই ফিগারটা এক্স্যাক্টলি এই ফিগারটা, রাইট হ্যান্ডেরটা লেফট হ্যান্ড, এইখানে একটা মিরার প্লেন করতে পারি আমরা।
পারপেন্ডিকুলার দুইটা মিরর প্লেন করতে পারি, এই মিরর প্লেনের মাধ্যমে আমরা সিমেট্রিক্যাল অবজেক্ট পেতে পারি। তারপরে 2-fold রোটেশন, এটা একটা 3-fold রোটেশন, এটা একটা 4-fold রোটেশন, এটা একটা 6-fold রোটেশন। দেখেন এই যে প্রত্যেকটাতে সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে কি আমরা রোটেশনাল অ্যাক্সিস আর মিরর প্লেন সম্বন্ধে আলাপ করছি, পরে আমরা স্পেসিফিক্যালি সিমেট্রি এলিমেন্ট গুলা নিব। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমরা কেন খালি 2-fold, 3-fold, 4-fold এবং 6-fold বলি? 1-fold রোটেশন তো আপনি যদি 360 ডিগ্রি ঘোরা একটা অবজেক্ট আবার আইডেন্টিক্যাল পজিশন চলে আসে। তো 1-fold রোটেশন, 2-fold রোটেশন, 3-fold রোটেশন, 4-fold রোটেশন এবং 6-fold রোটেশন সম্বন্ধে বলছি। রোটেশন অ্যাক্সিস এটা পসিবল। আমরা সাথে সাথে বলতেছি 5-fold রোটেশন, 7-fold রোটেশন, 8-fold রোটেশন কিংবা হায়ার ফোল্ড রোটেশন নট পসিবল। কেন? সেই কোশ্চেন। আমরা 3 ডাইমেনশনে জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট যখন অ্যাটমের করি, আমরা এইরকম দেখেন স্পেস ফিলিং অ্যাটম 3 ডাইমেনশনে লিখছি। এখানে 2 ডাইমেনশন দেখাচ্ছি আমরা, কোনো ধরনের স্পেস। এটার কি আছে? এটা একটা 6-fold রোটেশন আছে, যার জন্য এটা এরকম। আমি যদি এখন একটা 5-fold অবজেক্ট নেই, এটা 5-fold অবজেক্ট, তাই না? এটা 5-fold, 1, 2, 3, 4, 5-fold অবজেক্ট। এই 5-fold অবজেক্টে দেখেন এইখানে একটা এমটি স্পেস হয়ে গেছে, এইটা এমটি স্পেস হয়ে গেছে। সরি, এইটা মধ্যে 5-fold না, দেখে আমরা করে ফেলি 1, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এটা 7-fold রোটেশন, 7-fold অবজেক্ট একটা। এইটাকে যদি আমরা ফিল করতে চাই, এটা একটা স্পেস থেকে যায়, এটাকে আমরা ডেড স্পেস বলি। এইরকম যদি 5-fold যদি করতে চাই, দেখেন এখানে একটা স্পেস থেকে যাচ্ছে, ডেড স্পেস। আপনার 6-fold কোনো স্পেস এমটি নাই। তো ক্লাসিক্যাল ক্রিস্টালোগ্রাফিতে আমরা দেখব যে আমাদের rotational axis 1-fold, 2-fold, 3-fold, 4-fold, and 6-fold. But mind it, আমরা কিছু পরে দেখবো যে হ্যাঁ, there are crystals যেটা 5-fold এর উপরে আছে, আমরা 7-fold এর উপরে আছে, ওইগুলোকে আমরা সিলোডো ক্রিস্টাল বলি, এবং এইটা এই ক্লাসিক্যাল সিমেট্রি তে পড়ে। আচ্ছা, এখন এই যে সিমেট্রি বললাম, সিমেট্রি এলিমেন্ট, কি কি ধরনের সিমেট্রি থাকতে পারে আমাদের যদি আমরা 3-ডাইমেনশনাল স্পেসের কথা বলি, তাহলে কি থাকতে পারে? এইখানে আমি যা বলতেছি সবগুলো হলো পয়েন্ট সিমেট্রি সম্পর্কে। আমি কোনো স্পেস সিমেট্রি নিয়ে আসি নাই, পরেতে আমরা আনবো শুধু। পয়েন্ট সিমেট্রির মধ্যে কি কি সিমেট্রি এলিমেন্ট থাকে? সেন্টার অফ সিমেট্রি, plane of symmetry, rotational axis of symmetry, rotational deflection axis of symmetry, rotation inversion axis of symmetry. এইগুলাকে আমরা সিমেট্রি এলিমেন্ট বলি। আচ্ছা, এখন আমি সেই সিমেট্রি এলিমেন্ট গুলো একটু দেখাতে চাই একটা 3-ডাইমেনশনাল অবজেক্ট নিয়ে। যে দেখেন এইটা, এই বিন্দুটা আছে, এই অবজেক্টের জন্য এই বিন্দুটা হলো সেন্টার অফ সিমেট্রি, কিউবিক ক্রিস্টাল সেন্টার অফ সিমেট্রি। এইটা আমরা একটা কিউব নিয়েছি, আমরা প্লেন অফ সিমেট্রি দেখাচ্ছি। এটা একটা প্লেন, এটা একটা প্লেন, প্লেন, এটা একটা প্লেন, প্লেন অফ সিমেট্রি। আচ্ছা, তারপরে আমরা বলছিলাম রোটেশনাল অ্যাক্সিস। আমরা যদি এই অবজেক্টটা নেই, দেখেন আমরা এটাকে 4-fold, 3-fold রোটেশন করতে পারি। এটা যদি নেই 2-fold রোটেশন, এই ধরনের রোটেশনাল সিমেট্রি আছে। রোটো রিফ্লেকশন অ্যাক্সিস অফ সিমেট্রি, এই যে রোটো রিফ্লেকশন অ্যাক্সিস, এই দুইটা অবজেক্ট দেখাচ্ছি, দেখেন এইটাতে কিন্তু কোনো রোটো রিফ্লেকশন সিমেট্রি নাই, বাট এইটাতে এইভাবে যদি আমি করি, এইটাতে রোটো রিফ্লেকশন সিমেট্রি আছে। তো আমরা কি করছি, এইটা একটা অবজেক্ট নিচ্ছি, এটাকে আমরা রোটেট করছি, and then reflect. So this reflect or rotational axis, এই রোটেশনাল এইখানে রিফ্লেকশনটা করছি করে এই অবজেক্টে পাচ্ছি। আচ্ছা, রোটেশন ইনভার্সন সেন্টার অফ অ্যাক্সিস অফ সেন্টার, এই যে দেখেন এই অবজেক্টটাকে, এই অবজেক্ট এইখানে সেন্টার অফ ইনভার্সন, আমি এইটাকে এটা সেন্টার অফ ইনভার্সনের মাধ্যমে এই অবজেক্টটা আবার এখানে। তো আমরা রোটেশনাল অ্যাক্সিস, প্রত্যেকটা অ্যাক্সিস অফ সিমেট্রি
সম্বন্ধে বললাম আমরা, এবং তারপরে আমরা প্রথমেই আমরা ইয়ে করেছিলাম, 7টা ক্রিস্টাল সিস্টেমকে ডিফাইন করেছিলাম ইউনিট সেল প্যারামিটারের মাধ্যমে, তাই না? আগের লেকচারে ডিফাইন করেছিলাম ইউনিট সেল প্যারামিটার, আর বলেছিলাম যে শুধু ইউনিট সেল প্যারামিটার মাধ্যমে যদি আমরা ডিফিনিশনটা দিই, তাহলে আমরা দেখব যে কিছু কিছু হয়তো কিউবিক ক্রিস্টাল সিস্টেম ইউনিট সেল প্যারামিটার বলতেছে, কিন্তু আসলে এটা কিউবিক না, অন্য একটা সিস্টেম। আমাদের আমাদের এক্সপেরিমেন্টাল এরার মধ্যে থেকে এইটা কিউবিক হয়ে গেছে, যার জন্য সিমেট্রি খুবই এসেনশিয়াল। শুধু ক্রিস্টাল সিস্টেমকে ইউনিট সেল প্যারামিটার দিয়ে ডিফাইন করবো না আমরা, আমরা এটাকে এসেনশিয়াল সিমেট্রিক দ্বারা ডিফাইন করবো। এই এসেনশিয়াল সিমেট্রিক দ্বারা যদি ডিফাইন করি এবং ইউনিট সেল প্যারামিটার যদি ডিফাইন করি, তখন আর আমাদের ভুলের সম্ভব না। তো কি হলো, কিউবিক ক্রিস্টাল সিস্টেমের সেল প্যারামিটার হলো a = b = c, আলফা বিটা গামা 90 ডিগ্রি। এইখানে 4টা ইন্ডিপেন্ডেন্ট 3-fold রোটেশন থাকতে হবে, তাইলেই আমরা শুধু বলবো যে এইটা কিউবিক ক্রিস্টাল সিস্টেম। এরকম টেট্রাগোনাল বেলায় একটা 4-fold রোটেশন সিমেট্রি থাকতেই হবে, তখন এটাকে আমরা টেট্রাগোনাল বলতে পারি। আমরা অর্থরম্বিকের বেলায় দেখেন 3টা মিউচুয়ালি পারপেন্ডিকুলার 2-fold রোটেশন থাকতে হবে, কিংবা মিরর প্লেন থাকবে। এই 2 সিমেট্রি এলিমেন্টের যে কোনো একটা থাকতেই হবে, তাইলে এটাকে আমরা বলবো অর্থরম্বিক। এইরকম হেক্সাগোনাল যেটা আছে, হেক্সাগোনাল একটা 6-fold রোটেশন থাকতেই হবে। ট্রিগোনাল কিংবা রম্বোহেড্রালের একটা 3-fold রোটেশন থাকতে হবে, তাই না? আর মনোক্লিনিকে দেখেন একটা 2-fold রোটেশন কিংবা একটা মিরর প্লেন থাকতে হবে। আর ট্রাইক্লিনিকের বেলা কোনো ধরনের এসেনশিয়াল সিমেট্রির প্রয়োজন নেই। এইভাবে যদি আমরা ক্রিস্টাল সিস্টেমকে ডিফাইন করি এসেনশিয়াল সিমেট্রি আর ইউনিট সেলের মাধ্যমে, তাহলে ক্রিস্টাল সিস্টেম 7টা ক্রিস্টাল সিস্টেম ডেফিনিশনটা এক্স্যাক্টলি ম্যাথমেটিক্যালি আমরা ডিফাইন করব। আচ্ছা, এরপর আসলো, আমরা বারবার বলতেছি যে, আমি একটু আগে বললাম যে পয়েন্ট সিমেট্রি কথা বলছি, আমি স্পেস সিমেট্রি বলতেছি না, তাই না? তো এইটা বলার পরেই আমি এখন দেখাতে চাই দেয়ার আর 2 টাইপ অফ নোটেশন। একটা হলো শনফ্লাইজ নোটেশন পয়েন্ট সিমেট্রির জন্য, এবং স্পেস সিমেট্রির জন্য অফকোর্স এই শনফ্লাইজ নোটেশন থাকবে না, শুধু পয়েন্ট সিমেট্রির জন্য শনফ্লাইজ নোটেশন থাকবে। এটা স্পেকট্রোস্কোপিস্টরা ব্যবহার করে, এইভাবে তারা ডেজিগনেট করে। আর মলিকুলের সিমেট্রি তারা এইভাবে দেখে পয়েন্ট সিমেট্রির দ্বারা। তো আর আরেকটা সিস্টেম আছে হারম্যান ম্যাগুইন, এইটা ক্রিস্টালোগ্রাফিক দ্বারা। তো দেখেন এইখানে আমি যে পয়েন্ট সিমেট্রি কথা বলতেছিলাম, এই যে পয়েন্টস মিরর প্লেনের আমরা এইভাবে ডিজাইন করি ক্রিস্টালোগ্রাফার, আর স্পেকট্রোস্কোপিস্টরা এইভাবে ডিনোট করে। আমাদের ডিনোটেশন এইরকম, আর ওনাদের ডিনোটেশন। তো আমরা সবসময় এই হারম্যান ম্যাগুইনটা ব্যবহার করে আসবো। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ক্রিস্টালোগ্রাফি আইন অনুযায়ী আমরা এইভাবে ডিফাইন করব, আর স্পেকট্রোস্কোপিস্টরা এইভাবে ওনাদের ডিফাইন করবেন স্পেকট্রোস্কোপিস্ট। তো আমি পয়েন্ট সিমেট্রি করা বলেছি আপনাদেরকে, মিরর প্লেন, রোটেশন অ্যাক্সিস, ইনভার্সন অ্যাক্সিস, রোটো রিফ্লেকশন, সেন্টার অফ সিমেট্রি। আমি স্পেসিফিক্যালি স্পেস সিমেট্রি সম্বন্ধে এখন কিছুই বলবো, এই কারণে যে আমরা পয়েন্ট গ্রুপ ভালো করে বুঝে নেই, তারপরে স্পেস সিমেট্রিতে যাব, বাকিটা পরের লেকচার গুলো আসবে। এবং কেন স্পেস সিমেট্রি, কেন পয়েন্ট গ্রুপ সিমেট্রি, এইগুলো এখন আমরা শুরু করবো আলাপ করা। পয়েন্ট সিমেট্রি বলতে কি বুঝছি এটা আমরা অলরেডি এখানে বলে ফেলেছি। আচ্ছা, এখন আমি যাব যে এই পয়েন্ট সিমেট্রি এলিমেন্টকে দিয়ে আমরা পয়েন্ট গ্রুপস পেতে পারি, পয়েন্ট গ্রুপস। তো সেইটাও দেখেন অনেক আগে জার্মান একজন ফিজিশিয়ান হেসেল, উনি 1830 সালে 32টা ইউনিক ক্রিস্টালোগ্রাফিক পয়েন্ট গ্রুপ 7 ক্রিস্টাল সিস্টেমের জন্য ডিরাইভ করে 1830 সালে। সেই 32টা পয়েন্ট গ্রুপ কি একটা সিমেট্রি এলিমেন্ট কিংবা
দুইটা তারও অধিক সিমেট্রি এলিমেন্ট একসাথে একটা গ্রুপ করতে পারে। তার মানে ইউনিক একটা সিমেট্রি এলিমেন্ট একটা গ্রুপ হতে পারে, আবার কম্বিনেশন অফ টু সিমেট্রি এলিমেন্টের আরেকটা গ্রুপ হতে পারে। এইরকম যদি আমরা করি তাহলে আমরা ট্রাইক্লিনিকে কয়টা পয়েন্ট গ্রুপ পেতে পারি, মানে ম্যাথমেটিক্যালি কয়টা পেতে পারি, পসিবল ম্যাথমেটিক্যালি এলাউড কয়টা পেতে পারি। ওয়ান ফোল্ড রোটেশন একটা, আর এইটাকে বলা হয় বার ওয়ান। মাইনাস যেখানে দেখবেন 12, এখানে এইরকম বইতে দেখবেন এর উপরে ওয়ান এর উপরে একটা বার দেওয়া আছে, আর এটাকে আমরা এখানে -1 বলতেছি, কারণ ওই ওয়ানের উপরে বারটা দেওয়া বিশেষ করে কম্পিউটারে আমি খুব একটা খুবই পাচ্ছিলাম, একদম পারি না। তো এইটা 12, এটা সবসময় মনে রাখবেন, আমি এখানে মাইনাস দেখালাম মানে এটা 12। আচ্ছা, মনোক্লিনিকে তিনটা দেখেন, দুইটা, একটা সিমেট্রি একটা টু ফোল্ড, একটা মিরার টাইপ, আবার কম্বিনেশনে এই দুইটা টু ফোল্ড এন্ড মিরার। এইরকম অর্থরম্বিকে তিনটা সিমেট্রি এলিমেন্ট আছে 2 2 2 আর m2 m এইরকম করে। তো এই যদি আমরা হিসাব করি দেখবো 32টা ইউনিক ক্রিস্টালোগ্রাফিক পয়েন্ট আছে, 32টা। এখনই প্রশ্ন আসবে আপনার, তো আমার এই প্রতি লাভ আমরা দেখবো যে পয়েন্ট গ্রুপ এ দিয়ে আমরা সিমেট্রি এলিমেন্টের এই যে সিমেট্রি কিভাবে আসছে, কোন কোন পয়েন্ট পাচ্ছি, কোন পয়েন্ট পসিবল, ট্রাইক্লিনিকে কি, এইসব জিনিস আমাদের প্রচুর প্রয়োজন 3 ডাইমেনশনাল ক্রিস্টাল স্ট্রাকচার ডিটারমিন করার জন্য। পরের স্লাইড, আজকে এই স্লাইড পর্যন্ত থাকুক, এই কারণে থাকবে যে আমি যদি পরের স্লাইডে যাই তাহলে আর আমি 20 মিনিটে এটাকে কভার করতে পারবো না। আমার মনে হচ্ছে যে এইখানে থাকুক, আমরা ফোর্থ লেকচার যেটা হবে সেই লেকচারে ইনশাল্লাহ আমরা আরো ডিটেলস পয়েন্ট আমরা ভিজুয়ালি দেখবো উইথ মলিকুলস, উইথ স্টেডিওগ্রাফিক প্রজেকশন, এবং আপনারা নিশ্চয় ওইটাকে আরো এনজয় করবেন। আমি আশা করব এবং আপনাদেরকে বলবো যে আপনারা যারা শুনছেন দেখছেন তারা যদি একটু প্র্যাকটিস করেন, আমি প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে সোর্সও দিয়ে দিয়েছি, দেখবেন যে এটা খুবই সুন্দরভাবে বোঝা যায় এবং কিন্তু ইন্টারেস্টিং জিনিস। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে সামনের সপ্তাহে। তো 4th নম্বর লেকচার।